স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাহিনী হিসেবে পুলিশের সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেওয়া হয়, সাবেক আইজিপিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। বিএনপির আরেক নেতা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ঠেকাতে গিয়ে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই শেষ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। সাম্প্রতিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ক্ষমতার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহাসচিব তৃণমূল বিএনপি, এবং আছেন জাহিদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। বেনজিরের সহায়তায় জমি দখল করে গাজীপুরে রিসোর্ট, অনিয়ম নিয়ে মুখ খোলায় গোপালগঞ্জে মারধর। 6 জুন দুদকে হাজিরের অপেক্ষায় সরকার, দুদক সম্ভাবনা দেখছেন না আইনজীবী। অবসরের 13 বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ খোদ গ্রামীণ ব্যাংকের। সুবিধা দিয়েছেন পরিবারকে, বিভ্রান্তিকর তথ্য দাবি। এমপি আনার হত্যায় আদালতে শিলাস্তির স্বীকারোক্তি, স্ত্রী পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া নেন মাস্টারমাইন্ড শাহীন। ডিএনএ পরীক্ষায় বুধবার কলকাতা যাচ্ছেন মেয়ে ডরিন সহ 3 জন। বৃষ্টি ঢলে 4 দিন ধরে বিপর্যস্ত সিলেট, ঘর বাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে পানি। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে মেয়র, সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। এবং স্বর্ণ ও হীরা চোরাচালানে বছরে পাচার 91,000 কোটি টাকা, উদ্ধারের পরিমাণ সিকিভাগও নয়, দাবি বাজুসের। মনিটরিং সেল গঠন সহ 7 সুপারিশ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আসলে মূলত দুটো বিষয়কে আমরা পাশাপাশি রেখেছি। একটি হচ্ছে সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে বিএনপি যে বক্তব্য দিয়েছে, এবং জামাত প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছে, জামাতের রাজনীতিকে তিনি বৈজ্ঞানিক মনে করেন, এবং সেটাকে নিয়ে ওবায়দুল কাদের বলেছেন যে স্বাধীনতা বিরোধী জামাত সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। এই সকল কিছুর সাথেই রাজনীতি যুক্ত কিনা, এবং এই সকল কিছুর মূলেই আসলে ক্ষমতার রাজনীতির কারণেই এটা হচ্ছে কিনা, সেটি হচ্ছে আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি বলেন, কিংবা বিএনপির জামাত তোষণ বলি বা জামাতের প্রশংসা যেটাই বলেন, এর পেছনে আসলে ক্ষমতার রাজনীতি মুখ্য কিনা। আমি 3 জনের কাছেই এই অভিন্ন প্রশ্নটি রাখছি, এবং এরপরে নিশ্চয়ই আমরা অন্যান্য প্রশ্নে যাব। আমি প্রথমেই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার বিশ্লেষণ জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহ-আলোচক, সঞ্চালক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিষয়টিরও ক্ষমতার রাজনীতি আসল কথা, এটা ডাইন ব্যান্ড বাম কিছু না। সেটা হলো যার যখন যে সুবিধা, এখানে কমিটমেন্টের কোনো মূল্য নাই, আদর্শের কোনো মূল্য নাই, কোনো নীতিগত মূল্য নাই। আপনি সরকারের পক্ষে কথা কইলে হইল স্বাধীনতার পক্ষের লোক, কথাটা সরকারের বিরুদ্ধে গেলেই হইল স্বাধীনতা বিরোধী। এবং এই যে কিন্তু সরকারের পক্ষে থাকার পরেও তো বেনজির পার পাচ্ছেন না। শোনেন, হয়তো মিডিয়ার কারণে পার পাচ্ছে না। শত শত বেনজির এই সরকার আমরা জন্ম হয়েছে, এই সরকারকে টিকায় রাখার জন্য। সরকারকে আমি কথায় আসতেছি, এই যে বেনজির তো একদিনের সৃষ্টি হয় নাই। এই বেনজির সম্পর্কে যেটা পাওয়া গেছে যে সে হিন্দুদের সম্পত্তি সে জোর করে এসে দখল করছে, ভয়ভীতি দেখায়। এরকম আরও বেনজির বাংলাদেশে আছে যারা মাননীয় প্রধানমন্ত্রীর তাদের ছবির সাথে প্রধানমন্ত্রীর ছবিও টাঙ্গায়। এই রূপগঞ্জে গিয়া দেখেন যে কীভাবে ভয়ভীতি দেখায় মানুষের জমি জমা দখল করা হচ্ছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী জোর গলায় বলতেছেন 3 ফসলি জমি ভরাট করা যাবে না,
দখল করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না। হিন্দুদের এই সাম্প্রদায়িকের বিষয়টা এই সরকার তো খুব কথা বলে, কিন্তু দেখেন যে এই হিন্দুদের সম্পত্তি যত দখল হয়েছে সব এই সরকারের পৃষ্ঠপোষকতা যারা আছে, সরকারের ছত্রছায়া যারা আছে, তাদের দ্বারা হয়েছে। এই বেনজিরা যে এই যে বাংলাদেশের রাজনীতিতে যে অপসংস্কৃতি চালু করছে এই বেনজিররা, এই যে গায়েবী মকদ্দমা বা এই বিনা ভোটের নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি করা, মানুষকে বাড়িঘর ছাড়াই করে দেওয়া, যারা রাজনীতি করে প্রতিপক্ষ থাকে তাদের দেশ ছাড়া করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে অহেতুক বিভিন্ন মামলা দিয়ে যে করা, এটা সৃষ্টি করছে হলো এই বেনজিররা। এই যে আজিজের ফ্যামিলিটা দেখেন, তাদের এই সরকার তাদের সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাইদের ফ্যামিলি মেম্বারদের মৌকুব করে দিয়ে তাকে সেনা প্রদান করছে। এবং আমার একটা খেয়াল আছে, গত 2018 সালে সে এই রূপগুঞ্জের ওই জল সেনা প্রধান হওয়ার সাথে তো মানে ক্ষমার কি কোনো সম্পর্ক আছে? অত্যন্ত অনেক সম্পর্ক আছে, এটা আপনিও বুঝেন এবং সবাই বুঝে, এবং জনগণের এটা পাবলিক পারসেপশন। এটি এই জলসিঁড়ি করে একটা তাদের প্রতিষ্ঠান আছে সেনাবাহিনীদের, সেটা সে উদ্বোধন করতে গিয়ে সে বলছে যে জীবনে এত সুন্দর এত ভালো নির্বাচন আমি আর দেখি নাই। এটা সেনাপ্রধানের দায়িত্ব না এইসব সাফাই গাওয়া, সরকারের কোনো কর্মকাণ্ডের সাফাই গাওয়া সেনাপ্রধানের দায়িত্ব না। কিন্তু এই সরকারের বিভিন্ন সাফাই গাইতে গিয়া তারা একদিক দিয়ে সরকারের সাফাই গাইতে গিয়া সরকারের ছত্রছায়া সরকারের গুডবুকে রয়েছে, অন্যদিকে জনগণকে শোষণ কইরা জনগণের সয় সম্পত্তি দখল কইরা তারা আজকা এই কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি আপনাকে বলি, আমি এই গত 3 মাসে 2টা রাষ্ট্রে গেছি। একটা গেছি হলো ইংল্যান্ডে, আরেকটা হইলো গেছি হইলো ব্যাংককে। পাসপোর্টটা ওখানে যাওয়া মাত্রই পাসপোর্টটা নিয়ে নেয়। আমার মতো একটা ক্ষুদ্র মানুষের পাসপোর্টটা নিয়ে নেয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা বসায় রাখে। 5টা ডিপার্টমেন্টের রিপোর্ট আসলে এই বলে যে এনএসআই রিপোর্ট আসছে, ডিজিডিএফএ বাকি আছে, সেনাবাহিনী বাকি আছে, এইসব বাকি আছে। 1.5-2 ঘন্টা বসায় রেখে তারপরে যাইতে দেয়। অথচ এই বেনজির দেশ ছেড়ে চলে গেল, সরকার জানে না। তো সরকারি দায়িত্বটা কোথায়? সরকারের যে অথরিটি বলতে যেটা থাকে, রাষ্ট্র পরিচালনার যে অথরিটি থাকে, অথেন্টিকেশনটা থাকে, সেটা কোথায়? আপনি পিকে হালদার 3,500 কোটি টাকা পালায় দেশ ছেড়ে চলে গেল, সেটা সরকার জানেন না। তারা আমাদের মতো ক্ষুদ্র মানুষরা এয়ারপোর্ট পাস করতে পারি না, এয়ারপোর্ট আর পাসপোর্টও দিতে দেয় নাই। পাসপোর্ট তো আমার মামলা করে পাসপোর্ট পাইতে হয়েছে, হাইকোর্টে রিট করে আমাদেরকে পাসপোর্ট পাইতে হয়েছে। তা অথচ এইসব লোক যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, তারা দেশ ছাড়ে কেমনে? সে মিডিয়াতে দেখলাম সে 1 লক্ষ টাকা 100 কোটি টাকা সে আগেই ব্যাংক থেকে তুলে নিছে। সে কীভাবে তোলে? এটা সরকারের ছত্রছায়া যদি না হয়, আর সরকার একদারা যদি গণবিরোধী কার্যকলাপ না করায় থাকে, পেশাগত দায়িত্বের বাইরে যদি কার্যকলাপ না থাকে, তবে এইসব লোকেরা সরকারের এই আনুকূল্য কীভাবে পায়? জি, অ্যাডভোকেট তুমরুল খন্দকার, আমি মানে জামাত প্রসঙ্গে আরো কত ভূমিদস্যুত হইতেছে এই দেশে। যে জামাত প্রসঙ্গে যে অবজারভেশন দিয়েছেন ওবায়দুল কাদের, সেটি নিয়ে আপনি নিশ্চয়ই পরে বলবেন। আমি এস এম কামাল হোসেন এমপি আপনার কাছে আসতে চাই। যেটি বলা হলো যে বেনজির আহমেদের এই সম্পদ অর্জন এবং তার যে বিদেশে পালিয়ে যাওয়া, সকল কিছুই হচ্ছে ক্ষমতার ছত্রছায়া, এবং ক্ষমতা আসলে জানে, যারা ক্ষমতাসীন তারা আসলে জানেন যে এটা কিভাবে হয়েছে। দেখেন, বিজ্ঞ আলোচক সহ দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। আজকে আমাদের বন্ধু, আন্দোলনের সাথী, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, যিনি গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই করেছেন, জনাব শফি আহমেদ আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বলতে চাই, দেখেন তৈমুর ভাই যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা সত্য আমি বলবো না, কিছু ভুল তথ্য দিয়েছেন। বেনজির আহমেদ এবং সেনাবাহিনীর প্রধান দুজনই তাদের পেশায় তারা দক্ষ, মেধাবী এবং দেশপ্রেমিক। হ্যাঁ, আজকে হয়তো সেনাবাহিনীর প্রধান হওয়ার পর বা পুলিশের প্রধান হওয়ার পর তারা চাকরিতে যে অনিয়ম, যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে পত্রপত্রিকায়, দুদক বলছেন এটি দুঃখজনক এবং সরকার এই ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না।
কিন্তু তারা যখন বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন তখন কিন্তু এই দেশটাকে জঙ্গিবাদের দেশ বানানোর জন্য বিএনপি জামাত 2014 সালে নির্বাচনকে সামনে রেখে অগ্নিসন্ত্রাস করেছিল, মানুষ পুড়িয়ে মেরেছিল, 131 জন সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 জন সদস্যকে হত্যা করেছিল, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মেরেছিল, আপনার নির্বাচন অফিস জ্বালিয়ে দিয়েছিল, সারা বাংলাদেশ একটি তাণ্ডব সৃষ্টি করেছিল, সন্ত্রাসের জনপদে তৈরি করেছিল, অগ্নি সন্ত্রাস করে পেট্রোল অন্তঃসত্ত্বা মহিলাদের পুড়িয়ে মেরেছিল। সেই সময় তারা এই সন্ত্রাসীদের প্রতিরোধ করার মধ্যে দিয়ে দেশে স্থিতিশীল অবস্থার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য দেশপ্রেম উদ্ভবে তারা তাদের জায়গায় দাঁড়িয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। কিন্তু পরবর্তীতে তারা যদি মানে আইনানুগ হয় তাহলে একটা বাহিনীর প্রধান হিসেবে তারা তাদের যে অর্পিত দায়িত্ব সেটি পালন করেছেন। আমি মনে করি দেখেন তাদের কিন্তু সেটার কারণে কি ওনাদের বিরুদ্ধে যে অনিয়মের কথা বলা হচ্ছে সেটার তো আর করার কোনো সুযোগ নেই নাকি? সেটা করার সুযোগ নেই। আমি আপনার বলি তাদের কিন্তু সুপারসিড করে নিয়োগ দেওয়া হয়নি, যেটা বিএনপির আমলে 5 জনকে সুপারসিড করে মঈনুদ্দিন আহমদকে সেনাবাহিনীর প্রধান করেছিল। আজকে মির্জা ফখরুল্লাহ যে কথা বলছেন তারা কি তাদের চেহারাটা আয়নায় দেখেছেন? তাদের আমলে কোহিনুরের মতো একজন এসপি, নট আইজি, কোহিনুর ভবনের পৃষ্ঠপোষকতায় আইজির চাইতে বেশি ক্ষমতা ব্যবহার করে এই 27 নম্বরে মোহাম্মদ নাসিমের মতো জাতীয় নেতাকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছেন, দুর্নীতি করেছেন, খুনের শহরে পরিণত করেছেন। তাদের আমলে আপনার আইজি ছিল আপনার নাজমুল, এইটা কি দুঃখিত, আপনার হুদা। তারা কি করছেন? 21 আগস্ট গ্রেনেড হামলায় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। খুনিদের এসবের প্রতিবাদ করেই তো আপনারা ক্ষমতায় এসেছেন। আমি বলি যে তারা না, মির্জা ফখরুল্লাহ যে কথা বলেন তাদের আমলে করেই তো আপনারা ক্ষমতায় এসেছেন। তাদের আমলে পুলিশ বাহিনী ছিল ঠ্যাঙা, মানে বিএনপির ছাত্রদলের ক্যাডারের মতো দায়িত্ব পালন করেছেন। আইজি থেকে শুরু করে ঢাকার শহরে যত পুলিশ অফিসার ছিল 21 আগস্ট খুনিদের পালিয়ে যাওয়ার তারা সুযোগ করে দিয়েছে। যেখানে মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, যেখানে বিরোধী দলের নেতার গায়ে স্পিনটার, মানুষ চিৎকার করছে, সেইখানে তারা টিয়ার্স মানুষকে সহযোগিতা করবে হাসপাতালে নেওয়ার জন্য, সেইটা না করে তারা সেদিন টিয়ারসেল মেলে খুনিদের যাওয়ার জন্য সহযোগিতা করেছে। অর্থাৎ গোটা পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছিল খুনিদের পক্ষে একটা শান্তি সমাবেশ ভাঙার জন্য। আর এই শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কেন তার আমলে পুলিশ ব্যবহৃত হয়েছে দেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য, মানুষ যাতে নিরাপদে থাকে, শান্তিতে থাকে। এই কারণে পুলিশ প্রশাসন তার জায়গায় দাঁড়িয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। কোনো বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য পুলিশকে সুযোগ করে দেয়নি। কামাল, আপনার পয়েন্টটা কি? আমার পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, বেনজির অপরাধ করেছেন, আসছেন, তার বিচার হবে। সরকার কিন্তু তাকে প্রশ্রয় দিচ্ছেন না, যেটা বিএনপি দিত। বিএনপির আমরা কিন্তু প্রশ্রয় দিত, বিচার হতো না। কিন্তু সরকার যেখানেই যে থাকুক বিচারের মুখোমুখি হচ্ছে না। উনি আর একটা কথা বলছেন, আমি একটু প্রশ্ন করি, মানে কোন রকমের প্রশ্রয় ছাড়াই মানে এরকম বিপুল আমি আপনারে বলি, সেনা মানে পুলিশের আইজি হওয়ার পর আমি যতদূর জেনেছি আইজি থাকা অবস্থায় যেটা বের হয়ে আসছে সে করছে, এবং পুলিশের থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরও সে এই জায়গা কিনছে। হ্যাঁ, টাকা সে, আমি মনে করি এই টাকা একজন পুলিশের আইজির কোনো রকম দুর্নীতি ছাড়া এটা হয়নি। কোনো রকম মানে আমি যদি বলি যে অনিয়মের অবৈধ পন্থা ছাড়া এগুলো হয়নি, সেটা সে তার পুলিশের আইজির পদটাকে আমি মনে করি সে তার ব্যক্তিগত এই যে লোভের কারণে বা সে এই যে এই কাজটা করেছেন, এইটা জাতির জন্য দুঃখজনক এবং এটি অবশ্যই নিন্দনীয়। আমরা এই ধরনের ঘটনাকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কোনো রকমের প্রশ্রয় পৃষ্ঠপোষকতা করে না। অবশ্যই বিচার আইনের তাদের যদি দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সরকার সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করবে। আমরা বিএনপির মতো বলবো না যে না এরা কিছু করে নাই, এরা করছে। যারা করছে, শুধু তারা না, যারা করছে, আমি মনে করি বঙ্গবন্ধু তারা কাউকে ক্ষমা করবে না। জি কামাল ভাই, আপনাকে ধন্যবাদ। পিন্টু ভাই, আপনার কাছে আসি। আমি একটু অন্যদিকে যাই, যেহেতু আপনি একজন সাংবাদিক। আপনার নিশ্চয়ই একটি মন্তব্য নজরে এসেছে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেছেন যে
গণমাধ্যম জানতো কিন্তু ক্ষমতার ভয়ে করেন না, কিন্তু সাংবাদিকতা তো ক্ষমতাকে প্রশ্ন করাই তো সাংবাদিকতা। তো এখন আমরা রাজনীতিকে দায়ী করছি, আমরা নানা মহলকে দায়ী করছি, আমরা আমলাতন্ত্রকে দায়ী করছি, সাংবাদিকতার দায় এখানে কতটুকু? দেখেন, এটা একাডেমিক প্রশ্ন, এটা এক বাক্যে এটা হবে না। আপনার একটি রাষ্ট্রে বিভিন্ন জন অনিয়ম করবে, দুর্নীতি করবে, আর সাংবাদিকরা যুধিষ্ঠির হয়ে আপনার তার যে আন্ধা ধরে বসে থাকবে, এটা আশা করা উচিত না। এখন রাষ্ট্রের সব জায়গায় যদি ভয় থাকে, সাংবাদিকদেরও ভয় থাকবে। এখন মাহফুজ আনাম যে অর্থে বলেছেন, তিনি জানতেন, ভয়ে লিখেননি। উনি তো অনেক সাহসী, আমার নিজের সম্পাদক, 8 বছর একসঙ্গে কাজ করেছি আমরা। অনেক ভয়ের ঊর্ধ্বে উঠে উনি অনেক কিছু ছেপেছেন, এটাও ছাপতে পারতেন। আমার মনে হয় উনি এটা চাইলে ছাপতে পারতেন, এতটা ভয়ে ছিলেন না, ওই সিচুয়েশন তার হয় নাই যে ছাপলে কি না কি হবে। হ্যাঁ, উনি যেহেতু রাষ্ট্রের কোনো আনুকূল্য নেননি, অনেকে ছাপে না, অনেক গণমাধ্যম ছাপে না, সরকারের কাছ থেকে সুবিধা নেয়, ব্যবসা নেয়, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাদের পিছুটান থাকে, তার যদি সেই পিছুটান না থাকে তো ভয় কিসের? ওনাকে কি রিপোর্ট ছাপলে অ্যারেস্ট করে ফেলতো? হ্যাঁ, অতীতে ওনার নামে অনেক মামলা হয়েছে, হয়তো উনি আপনার গ্রেপ্তার হন নাই, কিন্তু 74টা মামলার আসামি ছিলেন একটি মন্তব্যের কারণে। সেই ভয়টা তার মধ্যে হয়তো আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের বিষয় না। দুর্নীতি, এই যে একটু আগে এখানেও কথা উঠেছে যে আইজির ব্যক্তিগত দুর্নীতি, তো একজন ব্যক্তি এককভাবে কোনোদিনই দুর্নীতি করে 1000 কোটি টাকা আয় করতে পারেন না। ওনার সঙ্গে কেউ না কেউ থাকে, ওনাকে কেউ না কেউ প্যাট্রোনাইজ করে, বা কেউ না কেউ সেটা দেখেও না দেখার ভান ধরে। আরও স্পেসিফিক যদি বলেন, বাংলাদেশ পুলিশ প্রধানের কোনো পারচেজে 1 কোটি টাকার বেশি উনি অনুমোদন দিতে পারেন না। তো কয় টাকা? 1 কোটি টাকা, এর বেশি গেলেই সেটা আপনার মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। সো আপনার তার সঙ্গে অন্য কারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, সেটা যদি সরকার খুঁজে বের করে, আমি সেটাকে বলবো যে না, সরকার তাকে ছাড় দিচ্ছে না। সে তো একা না, দুর্নীতি তো ভাগ যদি উনি করে থাকেন, আরও কয়েকজন ভাগ নিয়েছে। এর বাইরে আমি মনে করি যে হ্যাঁ, একজন ব্যক্তি, দুজন ব্যক্তির দুর্নীতির চিত্র তুলে ধরলে হয়তো একটা সমাজে দৃষ্টান্ত স্থাপন হয়। যখন সরকার, একটা বাহিনী প্রধানের দুর্নীতি, আমি মনে করি এখানে সিস্টেমেটিক দুর্নীতি হয়, সেই সুযোগ আপনার পলিসিগুলো সেই সুযোগ করে দেয়। একটা ছোট্ট উদাহরণও যদি আপনাকে দেই, যে ধরেন এই যে তৈমুরবাইর এলাকা, রূপগঞ্জ, এখন তো পূর্বাচল রূপগঞ্জ, ওখানে জমি নিয়ে তো বহকাণ্ড ঘটছে। তো ওখানে জমির মৌজা মূল্য আমার জানা নাই, 4-5 লাখ টাকার বেশি হবে না মৌজা মূল্য সরকারি। বা আপনি যদি পাশে বসুন্ধরার কিনেন, মৌজা মূল্য 4 লাখ টাকা, 5 লাখ টাকা কাঠা। আপনি তো 1 কোটি টাকা দিয়ে এক কাঠা জমি কিনছেন, তহসিলদার অফিসে সেটা আপনার 4 লাখ 5 লাখ টাকা দেখাতে হচ্ছে। চাইলেও হাউজিং কোম্পানি বলে ডেভেলপাররা আপনাকে 1 কোটি টাকা দিয়ে 1 কাঠা জমি কিনছেন, আপনাকে সেই কাগজ দিবে না, সরকারি দপ্তরও দিবে না। তো আপনি কি করছেন? 1 কোটি টাকা দিয়ে কিনে 4 লাখ টাকা দেখাচ্ছেন। তো আপনাকে তো দুর্নীতি করতে বাধ্য করছে এই জায়গায়। আপনার সাদা টাকা থাকলেও আপনার এখানে এই টাকাটা আপনার কালো হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা তো আপনি ঢাকা শহরে যারা আপনার ফ্ল্যাটের মালিক, আপনি কি মনে করেন আপনি যারা মালিক খোঁজ নেন, যত টাকায় কিনেছি রেজিস্ট্রেশন ঠিক তত টাকায় হয় কি না? হয় না কেন? তার মানে এই জায়গায় একটা দুর্নীতি, সিস্টেমেটিক দুর্নীতি হয়। তো এটা ঠেকায় না কেন? অথবা আমি আজকে বলেন যে আইজি সাহেব, মানে সাবেক আইজি সাহেব যেখানে ফ্ল্যাট কিনেছেন, 4টি ফ্ল্যাট, ধরেন 4টি ফ্ল্যাটের দাম উনি 20 কোটি টাকার ফ্ল্যাট 10 কোটি টাকা দিয়ে গেছেন, আসছে নিউজে কত টাকা যেন অর্ধেক না 4 কোটি টাকা। তাহলে ওই বিল্ডিংয়ে কি এই 4টা ফ্ল্যাট, আরও যে ফ্ল্যাটগুলি আছে ওই একই দামে তো রেজিস্ট্রি হয়েছে নাকি? আপনার এই ফ্লোরটা যদি আপনি 1 কোটি টাকা দিয়ে কিনেন, নিচের ফ্লোরটাও 1 কোটি টাকা, তারপর ফ্লোরটা 1 কোটি টাকা, তো বাজার মূল্য যা আপনার রেজিস্ট্রেশনে তার চেয়ে অনেক কম দেখিয়েছেন। তো পাশের ফ্লোরগুলিও তো তাই হয়েছে, পাশের ফ্ল্যাটগুলি তো হয়েছে, সেই খবরটা তো নাই। সেটাও তো দুর্নীতির অংশ। আমি বলছি এটা সিস্টেমের ভিতরে ঢুকে গেছে। তো এই সিস্টেমটাকে ভাঙতে হলে আপনার সব জায়গায় আঘাতটা করতে হবে। হ্যাঁ, এখন আইজি সাহেব বলেন, আর্মি চিফ বলেন, প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে মানে এর সাথে আসলে রাজনীতির সম্পর্ক আছে। অবশ্যই আছে রাজনীতির সম্পর্ক, ভূমিকা যেটা নিয়েছেন। আমি বলছি এই জায়গায় রাজনীতির সম্পর্ক অবশ্যই আছে। এইগুলোর বিচার আপনার
এর আগে আপনার অনুষ্ঠানে আমি বহুবার একটা কথা বলেছি, আজকে ওইটার সঙ্গে একটা লাইন আবার যুক্ত হবে। বিচারগুলো আপনি দেখেন কোন দেশে আমি আছি। সাবেক রাষ্ট্রপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক পুলিশ প্রধান দুর্নীতির দায়ে এখন অভিযুক্ত। হ্যাঁ, এরা যখন বর্তমান থাকা অবস্থায় দুর্নীতি করে, তো বর্তমান থাকা অবস্থায় যদি আপনি বিচারের জায়গায় যেতে পারেন, তখন এই দেশ থেকে আপনার দুর্নীতিটা মুক্ত হবে। এখন যারা দুর্নীতি করছে, ধরেন এখন যিনি পদে আছেন, দুর্নীতি এখন করছেন, যদি করে থাকেন এখনই তাকে ধরা উচিত। আইজির আজকে বলা হচ্ছে যে কি উনি র্যাবের ডিজি থাকা অবস্থায় এটা করেছেন, উনি আইজি থাকা অবস্থায় এই সময়কালে এটা করেছেন, কমিশনার থাকা অবস্থা করেছেন, তখন করেছেন। তখন তো ওয়াচডগ আমার আছে, দুদকরে আপনি রাখেন নাই? টাকা পাচার করলে আপনার সিআইডি এখান থেকে বিএফআই দেখে না? সো এই প্রতিষ্ঠানগুলিকেও আপনাকে শক্তিশালী করতে হবে, একা আপনি এটা পারবেন না। আর এটা সরকার, এটা করতে গেলে সরকারকে আপনার ওই জিরো টলারেন্সে আসতে হবে। জিরো টলারেন্সে যখন আপনি আসবেন, তখন সবাই আবার ঝেঁকে বসবে সরকারের বিরুদ্ধে, কারণ দুর্নীতিটা তো সরকার একা করে না, এর বেনিফিট তো অন্যরাও নিচ্ছে। হ্যাঁ, ওখানে দেখবেন সব দল এক হয়ে যাবে তখন, কারণ ব্যবসা যারা করেন তারাও এক হবেন, ব্যবসায়ীরা এক হবেন, আপনার আমলারা এক হবেন, আপনার ওই অন্যান্য যারা বেনিফিশিয়ারি তারা এক হবেন, তখন সরকার একা হয়ে যাবে। তো এই জায়গায় সরকারের একটা সুবিধা ছিল, এই সরকার খুব শক্তিশালী সরকার। শক্তিশালী সরকার যেহেতু, আমি আশা করেছিলাম আসলে যে তার অবস্থানটা আরও শক্ত হবে এই দুর্নীতির বিরুদ্ধে, যেটা আপনার তাদের ইশতেহারও জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল। তবে এইটা একটা আশার দিক হলো, অন্তত এই আইজি সাহেবকে ছাড় দেয় নাই। অনেকে আশা করছিল হয়তো ছাড় দিয়ে দিবে। এখন বলতে পারেন যে দেখেন, হ্যাঁ, এটা তৈমুর ভাই শুরুতে বলছেন, অনেক একটা ছাড়ই মনে করছেন, বিদেশে চলে গেলেন। এই জায়গাটা দেখেন, ওনার নামে এখনো মামলা হয় নাই। হ্যাঁ, এখনো মামলা হয় নাই, নিষেধাজ্ঞা নাই। তো উনি যদি আগামীকাল সকালে ঢাকায় আসেন, আগামীকাল বিকেল আবার চলে যেতে চান, আটকাতে তো পারবেন না আপনি, কারণ আপনি তো তাকে রিকুইজিশনই নাই, কোর্টের আদেশ নাই। আবার বলবেন আদেশ যে নাই, নিষেধাজ্ঞা যে নাই, সেটা নিতে কেন নাই, সেটা কেন নাই। তো এখন দুদক এটা বলবে যে আমরা তো এখন ইনকোয়ারির পর্যায়ে আছি। আমি যদি দেখি, ওনাকে তো ডেকেছি 6 তারিখ, উনি যদি ওনার কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারেন ঠিক নাই, তখন তার তদন্তেই যাবে না। সো ওই সময়ের সুযোগটা উনি নিয়েছেন। আমার ধারণা উনি হয়তো লয়ার দিয়ে আরও সময়ের প্রার্থনা করবেন আর আসবেন না। তো এখন সমস্যাটা আমি মনে করি এই জায়গায় যে এটা দিয়ে ওদের শুরু হোক। আমার তো এখানে যে বললাম না, সব সাবেকদের আমরা সাজা দেই, বর্তমানে আসবে। এখন এটা যত আগে আসবে আপনার তত আপনার এই অভিযোগ। পিন্টু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আবারও অ্যাডভোকেট খন্দকার আপনার কাছে আসি যে আমরা আরেকটা যেটি রেখেছিলাম, একদম ভূমিকাতেই বলেছিলাম যে একদমই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জামাতের প্রশংসা করছেন বিএনপির মহাসচিব, এবং সেখানে একদিকে তিনি বলছেন যে জামাতের রাজনীতি উনি পছন্দ করেন, আবার সেই তাদের রাজনীতিকে আবার বিজ্ঞানসম্মত বলেও মন্তব্য করছেন। এবং সেখানে ওয়াদুল কাদের বলছেন যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের মানে কৌশল বা চিন্তাভাবনা কীভাবে বিজ্ঞানসম্মত হয়। এই সময়ে এসে মানে জামাতের প্রশংসা বিএনপি করছে, এর কারণ কি বলে মনে করেন আপনি? ফাঁকে তো একটু কথা বলে নিই আগে, ওইটাও বললেন একটু। হ্যাঁ, একটু বলি। হ্যাঁ, সেটাও বলবো। জি, যে সময় তো কম। জি, আপনি 3 মিনিট পাবেন সর্বোচ্চ। পিন্টু ভাই যে কথাটা বলছে, রূপবুঝে একটা ফার্স্ট টানছে। আপনি দেখেন কি পরিমাণ অত্যাচার নির্যাতন এই সরকার আমলে সাধারণ মানুষের উপরে হয়। কয়েকটা মৌজা আছে, সেই মৌজায় এমপির এবং ওই মন্ত্রীর ওই এলাকার তার অনুমতি ছাড়া কেউ জমি কিনতেও পারবে না, বেচতেও পারবে না। তার কাছে ব্যস্ত হবে। এই নিউজগুলি পত্রিকায় বহুবার আসছে। তারপরেও আপনি আপনার সম্ভবত আপনার এলাকার আমার এলাকা এই জন্য তো আমি বেশি জানি, এবং এগুলো নিয়ে আমি আন্দোলন করছি। ব্যক্তির বিরুদ্ধে বলছেন, তো উনি যেহেতু নাই, সেহেতু এই প্রসঙ্গে আসলে এখন আলাপ আমি তো মিডিয়াতে বলতেছি, এবং এর আগে বহুবার বলছি, প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় বলছি, ডিসি অফিস সে আন্দোলন সংগ্রাম করে বলছি, কিন্তু কোনো অ্যাকশন হয় নাই। কারণ এই দেশে যে কথাটা পিন্টু ভাই যেটাকে বলতে চেয়েছে, যে ক্ষমতায় থাকলে তখন তার বিচারটা হয় না। আর এখন যে পাবলিক পারসেপশনটা হলো যে সরকার চাইলেই বিচারটা হবে, বা সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি চায় তো বিচার হবে না, বিচার হয় না। যেমন আব্দুল হাই বাচ্চু, তার বিরুদ্ধে 56টা মামলা, একটা মামলা লই বিদেশে যাওয়া যায় না, সে তার সপরিবারে বিদেশে কিভাবে চলে গেল,
এই বেসিক ব্যাংকটাকে লুটপাট করে দিয়া। এবং ব্যাংকের এখন যেহেতু দুর্নীতি সব কিছু তো এখন যারা সরকারি ছত্রছায়ায় আছে তাদের দ্বারাই হচ্ছে। আপনার প্রশ্নটা হলো যে দ্বিতীয়বার যে প্রশ্নটা করলেন সেটা হলো জামাত প্রীতি কেন। ব্যাপারটা হচ্ছে যে ওই জামাত প্রীতি বা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা পক্ষের ব্যাপারটা এরকম যে যারা সরকার দল করবে তারা সরকারের পক্ষের লোক, এই সারা স্বাধীনতার পক্ষের লোক। যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে, সরকারের সমালোচনা করবে, তারা স্বাধীনতার বিরোধী, স্বাধীনতার চেতনার বিরোধী, তারা সাম্প্রদায়িক। এই ধরনের কথাবার্তা এখন চলছে। আর জামাত স্বাধীনতা বিরোধী না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা বিতর্কিত, আমি তাদের এই ভূমিকাকে সমর্থন করি না। আমার বক্তব্য এই ব্যাপারে আগে বড় যা বলছি এখনও তাই বলি। আমার একটা কথা মনে পড়ে যে কাজী ফিরোজ রশিদ সাহেব এমপি, তিনি এই সংসদে একটা কথা বলছিলেন যে এখন চলছে হইলো এই ওই যে বৈঠকি গান হয় না, মালেক দেওয়ান সালেক দেওয়ান, যে ওইভাবে কথাবার্তাগুলি চলে আর কি। এই বিএনপির থেকে মির্জা ফখরুল যেটা বলবে সেটার পাল্টা বলবে হইলো ওবায়দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের যেটা বলবে সেটা তার পাল্টা বলবে এটা। কিন্তু আমার কথাটা হলো একটা সুনির্দিষ্ট কথার মধ্যে আমাদের আসা উচিত, ক্যামাফলেজ না করে। আর সুনির্দিষ্ট কথাগুলি বিপদ। আর রাজনীতিটার এরকম হয়েছে যে মিনিটে মিনিটে পাল্লা যায়। তো এখন ওই যে সায়নী ঘোষ ইন্ডিয়ার তার একটা বক্তব্য শুনলাম, সে বলছে যে আমি আগে শুনছি যে ঘন্টায় ঘন্টায় রাজনীতি পাল্টায়, এখন দেখেছি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পাল্টায়। এখন আমার প্রশ্ন হলো যে জাতীয় যদি ঐক্যটা গঠন হতে পারতো, এটা সব বিষয়ে প্রত্যেকটা জাতির কিন্তু একটা ঐক্যমত থাকে, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে না। ফলে এটা সাপোর্ট আবার বিরোধিতা এটা যার যারটা সে করবে। এই ব্যাপারে তো একজন একটা দলের, আমি ওই দলটা আগে ছিলাম, এখন ওই দলটা করি না কি, ওই দল আমার বহিষ্কার করে দিচ্ছে। তো ওদের নিয়ে আমি আর বেশি টানাটানি করতেছি না। তবে এইটুকু বুঝি যে সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা চেতনা হইল সরকারের এখন একটা অস্ত্র আরেকজনরা ঘায়েল করার জন্য। জি, অ্যাডভোকেট খন্দকার, আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, এখন যা হচ্ছে সেটা মানে সরকার চাইছে বলেই হচ্ছে, এটা বলা হচ্ছে, সেটা কি আসলে আপনি একমত? দেখেন, আরেকটু যদি বাড়ায় বলি যে সরকার আসলে পুরাটা কবে চাইবে, সরকার এখন যারা আছে তাদেরকেও ধরবে এরকম? সরকার দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু তো না, জিরো টলারেন্স। হ্যাঁ, এই আমলে যে দুর্নীতি হচ্ছে না, বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। দুর্নীতি হচ্ছে না এই আমলে আমি তো অস্বীকার করি না, কিন্তু দুর্নীতিবিদদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আমলে টাকা পাচার হচ্ছে না আমি অস্বীকার করি না, কিন্তু বিএনপি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের তো লজ্জা থাকা উচিত। একজন সাধারণ মানুষ বলতে পারে, কিন্তু বিএনপি তো বলতে পারে না। কারণ বিএনপির যিনি এখন মূল নেতা ছিল, যিনি খালেদা জিয়া, আপনি পত্রিকার হেডলাইন ছিল বিশ্বের 3টি পরিবার দুর্নীতিতে শ্রেষ্ঠ, তার ভিতরে খালেদা জিয়া পরিবার। বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপির এখন যে বর্তমান নেতা, ইত্তেফাকের হেডলাইন 17 দেশে তারেক মামুন 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তারেক, বাবর, হারিস মামুন বিএনপির 4 মহা দুর্নীতিবাজ। প্রতিমন্ত্রীকে আপনি বিশ্ব ব্যাংক টাকা ফেরত চায় বিএনপির আমলে দুর্নীতির কারণে। 20,000 কোটি টাকার 469টি প্রকল্পের হদিস নাই বিএনপির আমলে। 11,000 কোটি টাকা লুটপাট করেছেন। শুধু তাই নয়, বিএনপির মন্ত্রী ছিলেন কর্নেল ওলি বলেছেন, আমি আপনার দেখাইতে পারি, এই বইটি লেখা আছে যে 20-25 জনের না, তাদের তো আপনারা যে ধরছেন না, আমি একটু শেষ করি, পুরা কবে ধরবেন? আমি তাদের শেষ করি যে তাদের নেতা তারেক যে এখন লন্ডনে বসবাস করছেন, কোথায় পাচ্ছেন টাকা? যিনি মানি লন্ডারিং মামলার আসামি, ওইখানে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তা তাদের চেহারাটা আয়না দেখে ওইটাকে প্রত্যাখ্যান করুক যে তারেক জিয়া দুর্নীতির বরপুত্র। এটা যুগান্তরের হেডলাইন। সেই বরপুত্রকে নিয়ে আমরা রাজনীতি করব না, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। এই সরকার দুর্নীতি বাঁচতে প্রশ্রয় দিচ্ছে, আসুন এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করি। আগে তারেক জিয়ারে প্রত্যাখ্যান করুক, আগে তারেক জিয়ারে প্রত্যাখ্যান, আজকে বিএনপি কথা বলুক। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমি মনে করি বঙ্গবন্ধুর তানয় জননেত্রী শেখ হাসিনা মানুষের, এই দেশের মানুষের জবাবদিহিতায় বিশ্বাস করে এবং মানুষের আস্থা ভালোবাসা অর্জন করার জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা পিন্টু সাহেব বললেন যে এবারের ইশতেহারেও আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আগামী দিনে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি মনে করি বঙ্গবন্ধুর টানা দুর্নীতিবাজ যেই হোক
এখন হোক, সাবেক হোক, বর্তমান হোক, এদেরকে খুঁজে খুঁজে বের করে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ দুর্নীতি হচ্ছে দেশের উন্নয়নের অন্তরায় সৃষ্টি করছে। দুর্নীতিবাদ, জঙ্গিবাদ, আর মির্জা ফখরুল যেটা বললেন জামাতের কথা, দেন এটা স্বাভাবিক। কারণ মির্জা ফখরুল তার নেতার প্রতি শ্রদ্ধা জানাইছে। কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পর ৭১-এর যুদ্ধ পরাজিত মুসলিম লীগার নারী ধর্ষণকারীদের জিয়াউর রহমান রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন। তাই জিয়াউর রহমানের দল জামাতের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। কারণ জিয়াউর রহমান জামাতকে প্রতিষ্ঠিত করছেন, গোলাম আজমকে প্রতিষ্ঠিত করছেন, আর খালেদা জিয়া মতিউর রহমান নিজামের গাড়িতে পতাকা দিয়েছেন, মুজাহিদের গাড়িতে পতাকা দিয়েছেন। তো এইটা তো এক বিনতে দুইটা ফুল। বিএনপি জামাত এক বিনতের দুইটা ফুল, দুইটাই জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতা, খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতা। আমি মনে করি এর ভিতরে ষড়যন্ত্রের মধ্যে অতিক্রম করে বঙ্গবন্ধু তার সঠিক নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। জি, আমি পিন্টু ভাই আপনার কাছে আসি। মানে আজকেই সিইসি বলেছেন মানে বৈরী রাজনৈতিক পরিস্থিতির সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তার সাথে যোগ করে আমি বলি, মানে এখন আপনার আমলাতন্ত্রে বলেন যেখানেই যা হচ্ছে, এর ভেতরে কি আসলে মানে সুস্থ রাজনীতির অভাব এবং সেইটাকেই সুযোগ হিসেবে কেউ কেউ নিচ্ছে কিনা? এটা তো সত্যি। আপনার যখনই আপনার গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু থাকবে না, তখন অন্যরা সেই সুযোগটা নিবে। আপনি কি মনে করেন দুর্নীতি খালি রাজনীতিবিদরা করে? দুর্নীতি আমলারা করে না? আমলাদের কিছু বলা যাচ্ছে না। এখন সিইসি যেটা বলছেন যে বৈরী পরিবেশ, এই বৈরী পরিবেশটা এটাই আশঙ্কাজনক যে এটা আপনার সৌহার্দ্যমূলক পরিবেশ হওয়ার কোনো লক্ষণ দেখি না। যেটা একদম শুরু হয়েছিল ৭৫-এ আপনার বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, যে একটা এই যে রাজনীতি থাকলো না, খুনাখুনিতে চলে গেল। ২১শে আগস্টে সে তো একদম পার্মানেন্ট দাগ বসাই দিল। এখন এই বৈরী রাজনীতি দুই দল যেখানে আপনার খুনাখুনিতে চলে যায়, আদর্শের লড়াই হবে, আপনার সঙ্গে আমার বিতর্ক হবে, ডিবেট হবে, এই যে এখানে হচ্ছে। এখন যদি আমরা এখানে মারামারি করি, এখন যদি খুনাখুনি করি, তো আপনি এই জায়গাটা থেকে যদি উত্তরণে যাইতে চান, আমি মনে করি যে কিছু বেসিক জায়গায় আপনাকে একমত হয়ে আসতে হবে। আজকে সাপোজ যদি সময় বেশি নাই, একটা লাইনই যদি বলি, ধরেন তারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেল, বিএনপি ক্ষমতায়ও আসলো, কালকে যখন ২১শে আগস্টের আসামি তারেক রহমানকে মুক্ত করে দেওয়া হবে, আওয়ামী লীগ কি বসে থাকবে? সো এইসব জায়গায় স্বাধীনতার প্রশ্নে, বঙ্গবন্ধুর খুনির প্রশ্নে, যুদ্ধাপরাধের প্রশ্নে, ২১শে আগস্টের গ্রেনেড হামলার প্রশ্নে, এইসব জায়গায় আপনি যদি একমত হতে না পারেন আসামিদের বিচারের বিষয়ে, পলিটিক্যালি না, একদম কি বলে নির্মোহভাবে, আদারওয়াইজ আপনি এই বৈরিতা দূর করার কোনো ওয়ে পাবেন না। জি, পিন্টু ভাই আপনাকে ধন্যবাদ। এস এম কামাল হোসেন এমপি এবং অ্যাডভোকেট খন্দকার। দুঃখিত আমি সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। সময় শেষ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত ১০টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।